প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আজ আমার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গ্যাপ ফিলিং উইথ নন ফাইনাইট ভার্বস, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ। প্রথমে আমরা ভার্বের শেষে আইএনজি যুক্ত করার নিয়মটা জানবো, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এটা হচ্ছে জেরান্ড কিংবা প্রেজেন্ট পার্টিসিপলের নিয়ম। প্রথম রুলটি হচ্ছে টু ছাড়া সকল প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ টু ছাড়া যত প্রেপোজিশন দেখবো আমরা খালি স্থানের আগে, তখন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। A teacher plays an important role in build up an educated nation. খালি স্থানের আগে ইন আছে, যেহেতু এটা প্রেপোজিশন এবং টু নয় অন্য প্রেপোজিশন, তাই এখানে বিল্ডের সাথে আইএনজি হয়ে যাবে, হবে বিল্ডিং। তাহলে আমরা বিল্ডের সাথে আইএনজি যোগ করে এটাকে বিল্ডিং এ পরিণত করব। খালি স্থানের আগে ইন থাকাতে, অর্থাৎ টু ছাড়া অন্য প্রেপোজিশন থাকাতে ভার্বের সাথে আইএনজি যোগ করলাম আমরা। উই মাস্ট বিল্ড আওয়ার বডি বাই ফলো দ্য রুলস অফ হেলথ। খালি স্থানের আগে বাই আছে, টু ছাড়া অন্য প্রিপোজিশনের মধ্যে পরে বাই, তাই ফলো হয়ে যাবে ফলোইং। টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় না, কিন্তু খেয়াল রাখতে হবে যে টু যুক্ত কিছু ফ্রেজ আছে এগুলোর পর আইএনজি হয়, বিশেষ করে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দ্বিতীয় রুলটি হচ্ছে হোয়াইল এর পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আমরা দেখি, আ টিচার ইজ অ্যান অ্যাক্টর হোয়াইল স্পিকিং। স্পিকের আগে অর্থাৎ খালি স্থানের আগে হোয়াইল আছে, তাই এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ স্পিক হয়ে যাবে স্পিকিং। হোয়াইল ড্রাইভ টু দ্য ডেস্টিনেশন হি এনজয়েড দ্য সিনিক ভিউজ। এখানে খালি স্থানের আগে হোয়াইল আছে, তাই এখানে হোয়াইলের পরবর্তী ভার্বটি ড্রাইভ হয়ে যাবে ড্রাইভিং। এরপরের রুলটি হচ্ছে সকল কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজ ডে বাই ডে, খালি স্থানের আগে ইজ আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বসে এবং পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়, তাই ইনক্রিজ হয়ে যাবে ইনক্রিজিং। সাবজেক্টের অংশ হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে, অর্থাৎ এখানে ভার্বটি হচ্ছে মিনস। চুজ আ ক্যারিয়ার মিনস ফিক্সিং ইউর এম ইন লাইফ। তাহলে এখানে মিনস হচ্ছে ভার্ব, তাহলে এখানে এই যে সাবজেক্টের অংশ হচ্ছে চুজ আ ক্যারিয়ার, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, তবে এই সাবজেক্টের অংশ হচ্ছে চুজ, তাই সাবজেক্টের অংশ যখন ভার্ব থাকবে তখন তার সাথে আমরা আইএনজি করব, তাহলে এটা হয়ে যাবে চুজিং। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে। রিডিং ইজ আ গুড হ্যাবিট, এই যে ভার্ব আছে, ভার্বের আগে আমরা সাবজেক্ট দিয়েছি রিড, এই জন্য রিড হয়ে যাবে রিডিং। সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে, সাবজেক্ট আছে, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে, তাহলে সাবজেক্ট ভার্বের পর অবজেক্ট বসে, অবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি বসছে, রিড হয়ে গেছে রিডিং। কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে যদি প্রথম ভার্বটি নিম্নলিখিত ভার্বগুলোর একটি হয়, তবে এর পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ নিচের এই যে ভার্বগুলো আছে এগুলো যদি শুরুতে থাকে প্রথম ভার্ব হিসেবে এবং এরপরে যদি আরেকটা ভার্ব থাকে, তাহলে পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত করব আমরা। ভার্বগুলো কি কি? স্টপ, সাজেস্ট, ডিলে, কনসিডার, অ্যাডমিট, মিস, ইনভলভ, ফিনিশ, পোস্টপোন, ইমাজিন, অ্যাভয়েড, ডিনাই, প্র্যাকটিস, অ্যাপ্রিসিয়েট, এনজয়, মাইন্ড, কুইট, রিকল, রিপোর্ট, রেজিস্ট, রিজুমে, রিস্ক, এগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব যদি এরপরে কোনো ভার্ব থাকে। তাহলে হি স্টপড রাইট টু সি মি, তা খালি স্থানের আগে স্টপড আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ভার্বটা কিন্তু এখানে আছে এই ভার্বগুলোর মধ্যে পড়ে, তো সুতরাং এই শুরুতে আমরা দেখতে পাচ্ছি স্টপ আছে, তাহলে পরে ভার্ব থাকাতেই রাইট থাকাতে রাইট হয়ে যাবে রাইটিং। পরের রুলটি হচ্ছে সি, হিয়ার, ফিল, স্মেল, লিসেন টু, নোটিস, ওয়াচ, এই ভার্বগুলির অবজেক্ট প্লাস আইএনজি ব্যবহৃত হয়, অর্থাৎ এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট থাকে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আই স হিম প্লে ফুটবল, এই যে স আছে এখানে, স এর পরে কিন্তু অবজেক্ট আছে হিম, তাই পরে আবার ভার্ব থাকাতে আইএনজি হবে, তখন হয়ে যাবে প্লের সাথে আইএনজি হয়ে প্লেইং। দ্বিতীয় ভার্বটা দেখি আমরা, আই সাবজেক্ট, ভার্ব আছে হিয়ার্ড, হার্ড, অবজেক্ট আছে হার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিয়ার শব্দটা এখানে আছে, এই যে হিয়ারের পাস্ট ফর্ম হার্ড, এখানে আই হিয়ার্ড হার
সিং হয়ে যাবে সিঙ্গিং, কারণ এই ভাবটার পরে অবজেক্ট আছে, অবজেক্টের পর আবার আইএনজি যুক্ত হবে যদি কোনো ভাব থাকে, তাই সিং থাকাতে হয়ে যাবে সিঙ্গিং। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ গ্রুপে নাউনের পূর্বে বসে, অর্থাৎ আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা তখনই বলি যখন সেটা নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করে। দিস ইজ আ চার্মিং সিনারি, এই সিনারিটা হচ্ছে নাউন। কেমন সিনারি? চার্মিং সিনারি। তাহলে এই নাউনকে মডিফাই করছে, এখানে নাউনের পূর্বে বসে যেভাবে মডিফাই করবে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটা আইএনজি যুক্ত করব আমরা। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে নাউনের পরে বসে, তাহলে আমরা দেখি দ্য সিনারি ইজ চার্মিং, এই যে সিনারি আছে, হ্যাঁ, সিনারি সম্পর্কে তথ্য দিয়ে অ্যাডজেক্টিভ হিসেবে তা শেষ দিকে বসছে, অর্থাৎ নাউনের পরে যখন বসবে তখন সেটা আইএনজি হিসেবে না অ্যাডজেক্টিভের কাজ করবে, আর তখন এটা আইএনজি হয়ে যাবে। রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে আমরা একটু দেখি বাক্যটা খেয়াল করি। দ্য সানলাইট দ্যাট ফলস অন দ্য পন্ড ক্যান হিট দ্য ব্রাইন, এই যে এখানে আছে দ্যাট ফলস, হ্যাঁ, এটা রিলেটিভ প্রোনাউন, দ্যাটের সাথে ফলস যুক্ত আছে, এই রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ভাবটা আছে এটা উঠে গিয়ে আমরা ভার্বের সাথে আইএনজি করে দিব, দ্যাট বাদ চলে যাবে, যে ভাবটা থাকবে শুধু তার সাথে আমরা আইএনজি করে দেব। তাহলে দ্য সানলাইট যা আছে তাই ঠিক আছে। অন দ্য পন্ড ক্যান হিট দ্য ব্রাইন, অন দ্য পন্ড ক্যান হিট দ্য ব্রাইন চেঞ্জ হয়নি, তাহলে এই যে রিলেটিভ প্রোনাউনের সাথে যে ভাবটা ছিল সেটা বাদ গিয়ে শুধু ভাবটা আছে, তবে সেটা আইএনজি হয়ে গেছে, দ্যাট ফলস হয়ে গেছে ফলিং। ফাইনাইট ভার্বের সঙ্গে সম্পর্কহীনভাবে, আচ্ছা, ফাইনাইট ভার্বের সাথে সম্পর্কহীনভাবে কীভাবে হয় আমরা একটু খেয়াল করি। দ্য ফিস্ট বিং ওভার দ্য গেটস ওয়েন্ট অ্যাওয়ে, এই যে ওয়েন্ট এখানে ফাইনাইট ভার্ব আছে, হ্যাঁ, এটার সাথে এই সম্পর্কহীনভাবে, অর্থাৎ ফিস্ট হচ্ছে এখানে সাবজেক্ট তার এখানে ওয়েন্টের কাজটি করে নাই, তো সুতরাং এই অংশটা আমরা প্রথম অংশের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, বিং হয়ে গেছে, এটা অ্যামিজার ওয়াজার এগুলো না হয়ে বিং হয়েছে। প্রিন্সিপাল ক্লজের পরিবর্তে আমরা দেখে নিই, প্রিন্সিপাল ক্লজটা উঠে গিয়ে যখন এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজটাকে বাদ দিব, অর্থাৎ ফাইনাইট ভার্ব বাদ দিব, তখন এটাকে নন ফাইনাইট করে দিলে সেটা প্রিন্সিপাল ক্লজটা আর প্রিন্সিপাল ক্লজ থাকবে না। একই কর্তা যখন একই সাথে দুটি কাজ করে তখন যে কোনো একটিকে প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তর করা যায়। আচ্ছা, একই কর্তা একই সাবজেক্ট আর কি যদি দুইটা কাজ করে, যেমন দেখি আমরা, দ্য বয় কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট, ছেলেটি তার অ্যাসাইনমেন্ট শেষ করেছিল, অ্যান্ড ওয়েন্ট টু স্কুল, এবং বিদ্যালয়ে গিয়েছিল। বালকটি দুইটা কাজ করেছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি করেছিল, আরেকটা হচ্ছে বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে আমরা এই শেষের অংশটা যদি আগে নিয়ে আসি, দা বয় প্রথম থেকে রেখে ওয়েন্ট টু স্কুল আগে নিয়ে আসলাম, দা বয় ওয়েন্ট টু স্কুল, ছেলেটি বিদ্যালয়ে গিয়েছিল, আর এই যে এখানে কমপ্লিটেড আছে এটাকে আমরা আইএনজি যুক্ত করে কমপ্লিটিং করে দেব, আর হিজ অ্যাসাইনমেন্ট যা আছে তা অপরিবর্তিত অবস্থায় পরে চলে আসছে। তাহলে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটার আগে সাধারণত আমরা আইএনজি যুক্ত করব। এখানে কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট, সে আগে অ্যাসাইনমেন্ট তৈরি করছে, এজন্য এই অ্যাসাইনমেন্টের কাজের আগে এই কমপ্লিট ভার্বটার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তাহলে দুটো কাজ একই সাথে করলে একটির সাথে আইএনজি যুক্ত করে দিলাম আমরা। একই কর্তা কর্তৃক সম্পাদিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয় সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। ওই একই রকম অবস্থা এখানেও, সেটা আমরা দেখি, আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট, দুইটা কাজ, ক্লোজ দ্য ডোর আমি দরজাটি বন্ধ করলাম একটা, আর একটা হচ্ছে ওয়েন্ট আউট বেরিয়ে গিয়েছিলাম। তাহলে আগে কোনটা করলাম? অপেক্ষাকৃত পূর্বে হচ্ছে দরজা বন্ধ করলাম আগে, তারপর বেরিয়ে গিয়েছিলাম। তাহলে যে কাজটা আগে হবে, একই সাবজেক্ট দ্বারা যখন একই কর্তার দ্বারা দুটো কাজ হবে, যেটা আগে হবে সেটার সাথে আইএনজি। ক্লোজড দ্য ডোর, তাই ক্লোজড হয়ে গেছে ক্লোজিং, এখানে আমরা ক্লোজডকে ক্লোজিংয়ে পরিণত করলাম, ক্লোজিং দ্য ডোর, কমা, অ্যান্ড উঠে কমা, আর প্রথম সাবজেক্টটা পরে নিয়ে আসছি আমরা, এরপরে ওয়েন্ট আউট যা আছে তা বসে গেছে সাবজেক্টের সাথে, দরজা বন্ধ করে আমি বাইরে গিয়েছিলাম। এবার আসি আমরা নন ফাইনাইট ভার্বের আরেকটি হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম কখন হয় সেই রুলগুলো আমরা এখন জানবো। উদ্দেশ্য অর্থাৎ পারপাস কিংবা অভিপ্রায় অর্থাৎ ইন্টেনশন বোঝাতে টু প্লাস ভি ওয়ান বসে।
আর আরেকটি কথা সহজে মনে রাখার উপায় হচ্ছে যে বাংলা ক্রিয়ার শেষে তে বোঝাতে প্রায়ই 2+V1 ব্যবহৃত হয়, মানে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। যেমন টু ইট খেতে, টু গো যেতে, এরকম টু রিড পড়তে, টু রাইট লিখতে, এরকম। তাহলে আমরা প্রথম বাক্যটা দেখি। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই আ ক্যালকুলেটর। সে বাজারে গিয়েছিল একটা ক্যালকুলেটর কিনতে। তাহলে তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কেনা, কিনতে। সে কিনতে গিয়েছিল, তাহলে তে কথাটা আছে আর এছাড়া উদ্দেশ্য বোঝাচ্ছে, তাই এখানে আমরা 2+ ভার্বের বেস ফর্ম দিলাম। মাই এম ইজ টু বি আ ডক্টর। আমার লক্ষ্য হচ্ছে একজন ডাক্তার হওয়া। এখানে ইন্টেনশন বোঝাচ্ছে অভিপ্রায়। তার অভিপ্রায় কি, ইচ্ছা কি, এই অভিপ্রায় বোঝাতে আমরা 2+ ভার্বের বেস ফর্ম বসাই। টু বি বসছে এখানে হওয়া অর্থে। তারপরে আছে উই ইট টু লিভ। আমরা বাঁচার জন্য খাই। তাহলে আমাদের খাওয়ার উদ্দেশ্যটা কি? খাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে বাঁচা। তাহলে বাঁচতে বা বাঁচার জন্য, তাই 2+ ভার্বের বেস ফর্ম বসছে উদ্দেশ্য বোঝাতে, টু লিভ। আরেকটি হচ্ছে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কিংবা কাজ বোঝাতে 2+ ভার্বের বেস ফর্ম হয়। ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, ভবিষ্যতে কি করব, এখনো করিনি, করতে যাচ্ছি বা করব। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নেসেসারি স্টেপস টু কন্ট্রোল দ্য প্রাইস হাইক। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে কতিপয় কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ এগুলোকে এখনো বাস্তবায়ন করেনি, কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, ভবিষ্যতে করবে। তাহলে এই যে কর্মপরিকল্পনা, হ্যাঁ, এই কর্মপরিকল্পনা অর্থে এখানে টু কন্ট্রোল কথাটা আমাদের ব্যবহৃত হয়েছে, 2+ ভার্বের বেস ফর্ম। অ্যাডজেক্টিভের পর 2+ ভার্বের বেস ফর্ম হয়। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে এরপরের গ্যাপে প্রায়ই 2+ ভার্বের বেস ফর্ম হয়। ম্যান ইজ কিউরিয়াস টু নো দ্য আননোন। এই যে কিউরিয়াস আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মানুষ কৌতূহলী, টু নো দ্য আননোন, অজানাকে জানতে। তাহলে এই অ্যাডজেক্টিভের পরে 2+ ভার্বের বেস ফর্ম টু নো বসছে। শি ওয়াজ এইবল টু ডু দ্য ওয়ার্ক। এইবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমরা 2+ ভার্বের বেস ফর্ম দিলাম, সে কাজটি করতে সক্ষম। আই এম হ্যাপি টু রিসিভ ইউর লেটার। আমরা প্রায়ই চিঠির ক্ষেত্রে এই কথাটা লিখি, তোমার চিঠি পেয়ে আমি খুশি হলাম। এই যে হ্যাপি আছে, হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে 2+ ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে টু রিসিভ হয়েছে। পরের রুল, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে 2+ ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ 2+ ভার্বের বেস ফর্ম সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। এই যে এখানে ইজ আছে ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে টু ওয়াক ব্যবহৃত হয়েছে। আরেকটি রুল আছে, কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভাব থাকলে যদি প্রথম ভাবটি নিম্নলিখিত ভাবগুলোর একটি হয় তবে পরবর্তী ভাবটি 2+ ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়। সাধারণত এই ভাবগুলো দ্বারা উদ্দেশ্য অর্থ বোঝায়। ভাবগুলো কি আমরা দেখি। ভাবগুলো আছে ডিসাইড, এম, হোপ, ওয়ান্ট, ইন্টেন্ড, ডিজায়ার, এগ্রি, প্ল্যান, ম্যানেজ, অ্যারেঞ্জ, অ্যাফোর্ড, থ্রেটেন, learn, forget, fail, deserve, attempt, promise, clean, demand, expect, offer, refuse, hesitate, need, prepare, pretend, sing, strive, lend। তাহলে এই ভাবগুলো, অর্থাৎ এখানে যে ভাবগুলো আছে এগুলো যদি আমরা কোনো বাক্যে দেখি এবং এরপরে যদি কোনো খালি স্থান থাকে তখন 2+ ভার্বের বেস ফর্ম বসাবো আমরা। যেমন she managed hold a meeting। তাহলে এই যে ম্যানেজ কথাটা আছে, ম্যানেজ থাকলে এরপরে যদি আবার ভার্ব থাকে তাহলে 2+ ভার্বের বেস ফর্ম হবে। এখানে আমরা এই ম্যানেজ থাকার কারণে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ শব্দটা এগুলোর মধ্যে আছে, সুতরাং এখানে হোল্ড হয়ে যাবে টু হোল্ড, ভার্বের বেস ফর্ম হবে 2+ ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আনসার হবে টু হোল্ড। পরটা, দ্য নার্স ফরগট গিভ মি দ্য মেডিসিন। এই যে ফরগেট ভাবটা আছে এখানে, এগুলোর তালিকাভুক্ত হচ্ছে ফরগেট। ফরগেট শব্দটা থাকলে তার পরবর্তী ভাবটির সাথে 2+ ভার্বের বেস ফর্ম বসে। এই যে ফরগেট আছে এখানে, তাই এখানে ফার্স্ট ফর্ম ফরগট, এই জন্য আমরা এখানে 2+ ভার্বের বেস ফর্ম বসাবো। গিভের জায়গায় হবে টু গিভ। দ্য নার্স ফরগট টু গিভ মি দ্য মেডিসিনস। আরেকটি রুল, সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা বা কমান্ড, কোনো আদেশ।
এ ধরনের কিছু বোঝাতে বি প্লাস ইনফিনিটিভ অর্থাৎ বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এগুলোর সাথে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এগুলো বসে। যেমন হি ইজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হয়। এতে এই যে একটা তার এই নিয়ম কানুনের মধ্যে পড়ে করতে হবে, করতে হয়, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি। তাই এখানে বি ভার্বের পর টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে। টু, ইনাফ এবং কিছু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর সাথে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। যেমন দেখি আমরা, হি ইজ টু উইক টু গো আউট, এই যে টু আছে, হ্যাঁ, এগুলো এবং এটার সাথে আমরা একটা অ্যাডজেক্টিভ আছে উইক, সে এতই দুর্বল বা খুব দুর্বল যে সে বাইরে যেতে পারে না। তাহলে আমরা এই জন্য অ্যাডজেক্টিভের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়েছি। তাহলে টু এর পর এবং ইনাফের পরে যদি আমরা একটু খেয়াল রাখি যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো থাকে, এইসব ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। হি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড, এই যে ইনাফটা আছে এখানে, ইনাফটা এই অ্যাডজেক্টিভ এটার সাথে জড়িত স্ট্রং, তাই এখানে পরবর্তী ভার্বটার ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে টু ক্যারি। এবার আসি আমরা ভি3। ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোন কোন ক্ষেত্রে হয় সেটা জানবো এবার আমরা অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন বয়েলড ওয়াটার, সেদ্ধ পানি, আ ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ার, আর রিটেন স্টেটমেন্ট, একটা লিখিত দলিল বা বিবৃতি, আর ডেভেলপড কান্ট্রি, একটা উন্নত দেশ। এরপরে আছে পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস গঠন করতে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, পাস্ট পারফেক্টে হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল হয় এবং ফিউচার পারফেক্টে শেল হ্যাভ, উইল হ্যাভ এর পর পাস্ট পার্টিসিপল হয়। তো এখানে এই বাক্যটাতে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, এই যে হ্যাভ আছে এখানে, এই হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে এই যে পারফেক্ট টেন্স গঠন করার জন্য আমরা এখানে ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম। পরেরটা আসি আমরা প্যাসিভ ভয়েসের গঠন করতে। এই যে এখানে রাইস ইজ ইটেন বাই আস, ভাত আমাদের দ্বারা খাওয়া হয়, এই যে বিভাব টেন্স অনুযায়ী একটা বিভাব দিতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে প্যাসিভ ভয়েসে। তাহলে এই প্যাসিভ অর্থে আমরা এখানে প্যাসিভ ভয়েসের গঠন অনুযায়ী আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই বি ভার্বের পর, এজন্য ইটেন হয়ে গেছে এখানে ইজের পর। রিলেটিভ প্রোনাউন এর পরিবর্তে অ্যাডজেক্টিভের কাজ করে আর কি এটা। রিলেটিভ প্রোনাউনটা আমরা দেখি এখানে কি বলতে চাচ্ছে, দ্য কার দ্যাট ওয়াজ মেড ইন কোরিয়া লুকস নাইস, কোরিয়াতে যে কারটি যেটা কোরিয়াতে তৈরি হয়েছিল সেটি দেখতে খুব সুন্দর। এই যে দ্যাট আছে এখানে, দ্যাটের সাথে ওয়াজ মেড আছে, হ্যাঁ, এই এখানে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এটার সাথে আমাদের যে ভাবটা আছে দ্যাট ওয়াজ মেড, তো এক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউনটা বাদ দিব। রিলেটিভ প্রোনাউনটা বাদ দিলে আমাদেরকে এর সাথে কোনো অক্সিলারি থাকলে সেটাও বাদ যাবে, থাকবে শুধু মেইন ভার্ব। তো এখানে আমরা খেয়াল করি দ্য কার মেড, এখানে দ্যাট ওয়াজ বাদ গেছে, এখানে মেড ইন কোরিয়া লুকস নাইস। বিষয়টা হচ্ছে একটা সাবজেক্টের জন্য একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এখানে দ্য কার আছে, এটার জন্য আমাদের একটা ফাইনাইট ভার্ব অলরেডি লুকস আছে, তাহলে আরেকটা ফাইনাইট ভার্বকে আমরা নন ফাইনাইট করে দেবো, যেহেতু দ্যাটটা বাদ গেছে এখানে, দ্যাট বাদ গেলে ওয়াজও বাদ যাবে, নাহলে নন ফাইনাইট হবে না, কারণ নন ফাইনাইট আমরা ফার্স্ট পার্টিসিপলকে বলে থাকি। তো এখানে এই হিসেবে মেড ফার্স্ট পার্টিসিপল হিসেবে নন ফাইনাইট ভার্বের কাজ করেছে বাক্যে। তাই এখানে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা রিলেটিভ প্রোনাউন বাদ দিই তার সাথে অক্সিলারি ভার্বটাও বাদ দিতে হবে, রাখবো শুধু ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাই আমরা দ্য কারের সাথে মেড অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপলটা রাখলাম। এই হচ্ছে আমাদের রুলসগুলো। আর আমরা এখন একটা প্র্যাকটিস করি, একটা টেক্সট, এটা মূলত অষ্টম শ্রেণীতে নন ফাইনাইট ভার্বের যে অংশটা আছে গ্রামারের, সেখানে থেকে আমি একটা গ্যাপ নিলাম, টেক্সট নিলাম গ্যাপটা ফিল আপ করার জন্যে। হিয়ার ইজ আ স্টোরি অফ অর্পা, দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, নাও fill in the blanks with appropriate non-finite verbs, gerund, participle, infinitive, এগুলো দিয়ে আমরা এই যে খালিস্তানের গ্যাপগুলো আছে, এই খালিস্তানের এগুলো আমরা
ফিল আপ করবো। ব্র্যাকেটে অবশ্য তারা দু ধরনের ভার্ব দিয়েছে, শুধু এখানে সেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ইনফিনিটিভ এবং জেরান্ড। এখানে অবশ্য তারা পাস্ট পার্টিসিপলের কোনো অপশন রাখেনি, তাহলে আমরা এই দুটো দিয়ে ফিল আপ করবো। অর্ফা ডিসাইডেড টু ক্রিয়েট or creating a vegetable garden in her backyard। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসাইডেড আছে, ডিসাইড শব্দটার পরে আমাদের ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তা আমরা এখানে সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা বোঝায়, ইন্টেনশন অর্থে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে এখানে। টু ক্রিয়েট ইনফিনিটিভ ফর্ম হয়েছে। She spent the weekend to digging the soil and planting seeds। আমরা এখানে খেয়াল করি একটু, সাবজেক্ট আছে she, স্পেন্ট হচ্ছে ভার্ব, তারপর এখানে অবজেক্ট হচ্ছে, অবজেক্টের অংশে আছে দ্য উইকেন্ড, সে কাটিয়েছিল, কি কাটিয়েছিল? দ্য উইকেন্ড। তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর যদি আবার ভার্ব থাকে তখন সাধারণত আইএনজি হয়, তাই এখানে ডিগ হয়ে যাবে এখন ডিগিং, তাই আমরা এখানে আনসার হবে ডিগিং। পরের বাক্যটি খেয়াল করি, আফটার টু ওয়াটারিং দ্য নিউ প্ল্যান্টস she began monitoring their growth regularly। এই যে এখানে আফটার আছে, আফটার হচ্ছে প্রেপোজিশন, টু ছাড়া অন্য কোনো প্রেপোজিশন থাকলে তার পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি, এটা একটা রুলে আছে, ইতিমধ্যে আমরা এটা পড়েছি। তাই এখানে এই আফটার প্রেপোজিশনটা থাকাতে ভার্বের সাথে আইএনজি হবে, ওয়াটার হয়ে যাবে ওয়াটারিং। তবে এখানে টু থাকলে মানে আমাদের আইএনজি হতো না আর কি, টু ছাড়া বাকি যে কোনো ভার্ব প্রেপোজিশন থাকলে আইএনজি হয়, তাই এখানে আফটার আছে তাই আইএনজি হয়েছে, ওয়াটার হয়ে গেছে ওয়াটারিং। while to waiting for them to mature she read books about gardening। এই যে while আছে, while এর পর আইএনজি হয়, এটা আমরা একটা রুলে করছি, আইএনজি যুক্ত করার নিয়মের মধ্যে আমরা একবারে স্পষ্ট আছে এটা যে while এর পর ভার্বের সাথে আইএনজি হয়, এই যে এই রুলটা, while এর পর ভার্বের সাথে আইএনজি হয়। একটু আগে আমরা বললাম টু ছাড়া সব প্রিপোজিশনের পর আইএনজি হয়, তাহলে এগুলো সরাসরি আমরা এক্সারসাইজে এখন দেখতে পাচ্ছি, যেহেতু হোয়াইলের এই রুলটা আমরা পড়ছি, হোয়াইলের পর ভার্ব থাকলে আইএনজি, সুতরাং আমরা এখন এখানে ভার্বের আইএনজি ফর্ম দেব, হোয়াইলের পরে ওয়েট হয়ে যাবে ওয়েটিং, অর্থাৎ টু ওয়েট না হয়ে ওয়েটিং হবে এখানে। পরের বাক্য, she hoped to harvesting a bountiful crop by summer। এই যে হোপ আছে, হোপের পরে ইনফিনিটিভ ফর্ম হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আমরা একটু দেখে নিই, এই কিছু ওয়ার্ড আছে এখানে, এগুলোর মধ্যে হোপ শব্দটাও আশা করি আছে, এই তো এখানে আছে হোপ। হোপের পরে যদি আবার ভাব থাকে, আগে হোপ থেকে যদি এর পরে যদি আরেকটা ভাব থাকে, তাহলে সেগুলোর আমরা কি করি, এই যে ইনফিনিটিভ ফর্ম হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তো হোপ থাকার কারণে এখানে আমরা এর পরবর্তী ভার্বের ইনফিনিটিভ ফর্ম দেব, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি অনেকগুলো ইফেক্টিভ রুল আমরা পড়লাম। এই রুলগুলো যদি আমরা ভালোভাবে শিখে নিই বুঝে তাহলে আমরা গ্যাপ ফিলিংগুলো ভালোভাবে শুদ্ধভাবে করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আমরা নতুন কোনো ক্লাস নিয়ে আরেকদিন তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো সবাই।